আজকে আমরা আলোচনা করব অসমতা নিয়ে। তো প্রথমত অসমতার যে বেসিক বিষয়গুলো আছে সেগুলো আমরা জানব। তারপরে অসমতা রিলেটেড যে থিওরামগুলো আছে সেইগুলো আমরা একেবারে ডিপলি বোঝার চেষ্টা করব। কি বলেছে সেগুলোকে ফিল করার চেষ্টা করব। তারপরে আমরা এমসিকিউ নিয়ে আলোচনা করব। তো মূল বিষয় হচ্ছে আমাদের আলোচ্য বিষয় মৌলিক অসমতা। তো অসমতা আসলে কি? অসমতা বলতে আমরা বুঝি যেটা অ্যাকচুয়ালি সমান না। সেটা বড় হতে পারে অথবা ছোট হতে পারে, বাট সমান নয়। তো এরকম একটা জিনিসকে আসলে বলা হয়ে থাকে অসমতা। তো অসমতা জিনিসটা আমরা বুঝলাম। যেমন মনে করেন এক্স, দেখেন এক্স এবং ওয়াই দুইটি বাস্তব সংখ্যা, দুইটি বাস্তব সংখ্যা। এখন এখানে তিন ধরনের ঘটনা ঘটতে পারে। যে দেখেন এখানে তিন ধরনের ঘটনা ঘটতে পারে। প্রথম বিষয়টা হচ্ছে এক্স এবং ওয়াই সমান হতে পারে, এক্স ওয়াই থেকে বড় হতে পারে, অথবা ওয়াই এক্স থেকে ছোট হতে পারে। তার মানে এখানে দেখেন এক্স এবং ওয়াই সমান, দ্যাট মিন্স এদের অবস্থাটা কেমন? এদের আসলে সমতা অবস্থায় আছে, মানে এরা সমান। বাট এইগুলা কিন্তু সমান না। এগুলা কি সমান না? দ্যাট মিন্স এগুলো হচ্ছে অসমান। সো এই যে লেস দেন, এই যে গ্রেটার দেন, বা এই যে লেস দেন ইকুয়াল, বা এই যে গ্রেটার দেন ইকুয়াল, এই শর্তগুলা বা এই সিম্বল যখন থাকবে তখন সেটাকে আমরা বলে থাকি অসমতা, অর্থাৎ এটা সমান নয়। ঠিক আছে। এখন প্রথমত আমরা অসমতা রিলেটেড একেবারে যে রুট লেভেলের বেসিক বিষয়গুলো আছে সেগুলোকে একটু জানবো। তারপরে অসমতার সকল কনসেপ্ট আমরা আলোচনা করব। ঠিক আছে, ওকে। তাহলে দেখেন, তো অসমতা নিয়ে আলোচনা করার পূর্বে আমরা অসমতার কিছু প্রপার্টিজ আছে, সেই প্রপার্টিজ গুলো আগে আমরা একটু বুঝার চেষ্টা করব। তো প্রথমত এখানে অসমতার চারটা প্রপার্টিজ আছে, সেগুলোকে আগে আমরা একটু বুঝি। তো প্রথম বিষয় হচ্ছে যদি এ বি বাস্তব সংখ্যা হয়। দেখেন এইটা দ্বারা আসলে বাস্তব সংখ্যা বোঝানো হয়। কি বোঝানো হয়? বাস্তব সংখ্যা বোঝানো হয়। তাহলে যদি এ এবং বি দুইটা বাস্তব সংখ্যা হয় তাহলে দুইটা সমান হবে, অথবা এ বি থেকে বড় হবে, অথবা এ বি থেকে ছোট হবে। এই তিনটার মধ্যে একটা অবশ্যই হবে। ঠিক আছে, ওকে। দ্বিতীয় বিষয় হচ্ছে যদি এ বি বাস্তব সংখ্যা হয়, সকল ক্ষেত্রে এ বি বাস্তব সংখ্যা, এবং এখানে এও 0 থেকে বড়, বিও 0 থেকে বড়, তাহলে এ এবং বি এর যে যোগফল হবে সেটাও 0 থেকে বড় হবে। খুবই সিম্পল বিষয় এটা। তারপর যদি এ বি 0 থেকে বড় হয় এবং অথবা এ বি 0 থেকে ছোট হয়। দেখেন একটু লক্ষ্য করেন, এ এবং বি, এ এবং বি দুইটাই যদি 0 থেকে বড় হয়, অথবা দুইটাই যদি 0 থেকে ছোট হয়, তাহলে এই দুইটার গুণফল সর্বদাই 0 থেকে বড় হবে। আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখি। তো মনে করেন এ সমান 2, বি সমান 3। ঠিক আছে, ওকে। তাহলে এ বি কত হবে? 6, হুইচ ইজ গ্রেটার দ্যান 0। আচ্ছা, আবার বলা হয়েছে যদি এ এবং বি দুইটাই 0 থেকে ছোট হয়। আচ্ছা, সো আমরা ধরে নিলাম এ সমান -2, বি সমান -3। তাহলে এ বি সমান কি হবে? মাইনাস মাইনাসে প্লাস, অর্থাৎ 6, হুইচ ইজ গ্রেটার দেন 0। তার মানে দুইটা পজিটিভ সংখ্যার গুণফল পজিটিভ, আবার দুইটা নেগেটিভ সংখ্যার গুণফলও কিন্তু পজিটিভ। শুধু একটা পজিটিভ এবং একটা যদি নেগেটিভ হয় তাহলে তাদের গুণফল হবে নেগেটিভ। তারপর দেখেন যে এ বি বাস্তব সংখ্যা এবং এ গ্রেটার দেন 0 এবং বি লেস দেন 0। এই যে বললাম না, যে যদি দুইটা দুই রকম হয় তাহলে এই দুইটার গুণফল 0 থেকে ছোট হবে। মানে এগুলো হচ্ছে অসমতার একেবারে বেসিক প্রপার্টিজ গুলা, এগুলাকে জানতে হবে আমাদের। তারপর দেখেন আরো কিছু ধর্ম আছে, আমরা একটু দেখি। এখানে আরো কিছু ধর্ম আছে। তো বিষয় বলা হয়েছে যদি এ গ্রেটার দেন বি হয়, একটু লক্ষ্য করেন এখানে এ গ্রেটার দেন বি, এবং সি আরো একটা বাস্তব সংখ্যা যেটা 0 থেকে বড়, যেটা 0 থেকে বড়। তো যদি 0 থেকে বড় হয় তাহলে এখানে যদি আমরা যোগ করি তাহলে এটা এরকম হবে। একটু লক্ষ্য করি এ গ্রেটার দেন বি, তার মানে আমরা ধরলাম এ সমান 5, বি সমান 2, কারণ অবশ্যই এ বি থেকে বড়। আচ্ছা, সো আমরা দিলাম 5 গ্রেটার দেন 2। এখন যদি আমরা এমন একটা সংখ্যা নেই যেটা 0 থেকে বড়, সি, তো আমরা ধরে নিলাম সি সমান মনে করেন 3। আমরা যদি এখানে উভয় পক্ষে 3 যোগ করি তাহলে দেখেন 8 গ্রেটার দেন 5, হুইচ ইজ ট্রু, হুইচ ইজ ট্রু। কিন্তু এখানে একটা কথা আছে, যদি এই সিটা গ্রেটার দেন 0 না হয়,
যদি এই সিটা গ্রেটার দেন 0 না হয়ে লেস দেন 0 হয়, তাহলে দুইটা কন্ডিশনই হতে পারে, গ্রেটার দেনও হতে পারে, লেস দেনও হতে পারে। ঠিক আছে, আবার দেখেন, এখন যদি আমরা উভয় পক্ষ থেকে সি কে বিয়োগ করি, দেখেন এখানে তাহলে কি হবে, এই যে সি কে যদি আমরা বিয়োগ করি, তাহলে 5 মাইনাস 3, 3 মাইনাস 2, তাহলে এটা কি হবে, সরি 5 মাইনাস 3 আর 2 মাইনাস 3, তাহলে এটা হয়ে যাবে 2 গ্রেটার দেন -1। এটাও কিন্তু কি সত্য, তার মানে দেখেন এটাও সত্য। তারপরে মোস্ট ইম্পর্টেন্ট এইটা আমরা একটু মনে রাখবো। দেখেন এ এবং বি এবং সি তিনটাই বাস্তব সংখ্যা। এখন যদি এ লেস দেন বি হয় এবং সি যদি গ্রেটার দেন 0 হয়, তাহলে এই এ এর সাথে সি গুণ করে বি এর সাথে যদি আমরা সি গুণ করি, তাহলে এই অসমতা চিহ্নের কোনো পরিবর্তন হবে না। একটু ক্লিয়ার করি আমরা, এ কিন্তু বি থেকে ছোট, সো এ সমান আমরা ধরে নিলাম 3 আর বি সমান আমরা ধরে নিলাম 5। এখন সিটা কি, সিটা হচ্ছে 0 থেকে বড়, তো আমরা ধরে নিলাম সি সমান মনে করেন 2, আপনি যে কোনো একটা মান নিয়ে দেখতে পারেন। তাহলে এসি, তাহলে দেখেন এই দুইটার যদি আমরা গুণ করি, তাহলে 3 দুগুণ 6, আর বিসি এই দুইটাকে যদি আমরা গুণ করি, তাহলে 5 দুগুণ কত, 10। দেখেন এটা কিন্তু ট্রু, এটা কিন্তু সত্য। ঠিক আছে, কিন্তু সমস্যাটা হচ্ছে তখন যখন এই সিটা 0 থেকে ছোট হবে, এই সিটা যখন 0 থেকে ছোট হবে তখনই হচ্ছে আসলে সমস্যা। যদি সি 0 থেকে ছোট হয়, এখন একটু লক্ষ্য করেন, সি 0 থেকে ছোট, সো আমরা ধরে নিলাম সি সমান -2, তাহলে আমাদের লাইনটা কি হবে, যে 3 দুগুণা 6 অর্থাৎ -6, আর বিসি এই দুইটাকে যদি আমরা গুণ করি, তাহলে হচ্ছে -10। এখন বলেন তো, -6 বড় নাকি -10 বড়? ডেফিনেটলি -6 বড়। তখন এই অসমতার চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, তখন এটা হয়ে যাবে -6 গ্রেটার দেন -10। এই মানটা কিন্তু বড়, ঠিক আছে, আর এই মানটা কি ছোট। আশা করি ক্লিয়ার, ঠিক আছে। তার মানে এখানে মূল কনসেপ্টটা হচ্ছে এরকম যে এখানে এ লেস দেন বি হতে পারে বা এ গ্রেটার দেন বি হতে পারে, যাই হয়, যদি সি গ্রেটার দেন 0 হয়, তাহলে এইটা হবে এরকম, এসি লেস দেন বিসি, আর এইটা হবে এসি গ্রেটার দেন বিসি। মানে সি যদি 0 থেকে বড় হয়, তাহলে অসমতার পরিবর্তন হবে না, শুধু সি উভয় পক্ষের সাথে গুণ হয়ে যাবে। আর যদি সি 0 থেকে ছোট হয়, তাহলে আমাদের এই কন্ডিশনটা হবে এসি গ্রেটার দেন বিসি, আর এই কন্ডিশনটা হবে এসি লেস দেন বিসি। তো এই হচ্ছে মূল কনসেপ্ট, এটা অবশ্যই মনে রাখতে হবে, এগুলো পরীক্ষাতে আসার সম্ভাবনা খুবই বেশি। ঠিক আছে, এগুলো মোস্ট ইম্পর্টেন্ট প্রপার্টিজ অসমতার। আরো কিছু ধর্ম আছে, এগুলো একটু দেখে নেবেন, একেবারে বেসিক ধর্ম এগুলো, তো আমরা একটু দেখিয়ে দিচ্ছি। যদি এ গ্রেটার দেন বি হয়, সি 0 থেকে বড় হয়, তাহলে এ কে সি দ্বারা ভাগ করলে এবং বি কে সি দ্বারা ভাগ করলে এ বাই সিটা বি বাই সি থেকে বড় হবে, সিম্পল বিষয়। আর যদি সি 0 থেকে ছোট হয়, তাহলে এ বাই সিটা বি বাই সি থেকে ছোট হবে। ঠিক আছে, এগুলা। তারপরে যে এ গ্রেটার দেন বি, দেখেন এ গ্রেটার দেন বি, আবার কি বলেছে, বি গ্রেটার দেন সি। তার মানে এটাকে আমরা এভাবে লিখতে পারি, এ গ্রেটার দেন বি, বি গ্রেটার দেন সি, দ্যাট মিন্স এ গ্রেটার দেন সি। ভেরি ইজি কনসেপ্ট, ঠিক আছে। ওকে, তারপর দেখেন বলেছে যে এ বি গ্রেটার দেন 0। ঠিক আছে, এ বি কি গ্রেটার দেন 0, মানে এ এবং বি দুইটাই গ্রেটার দেন 0, বাট এ বি থেকে বড়, তাহলে ই টু দি পাওয়ার এ অবশ্যই গ্রেটার দেন হবে ই টু দি পাওয়ার বি। মানে একেবারে বেসিক কনসেপ্ট আর কি এটা। ওকে, আরো কিছু কনসেপ্ট আছে, এখানে দেখে নেবেন। এখন আসেন আমরা এখানে এইগুলো একটু আমরা জানি, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি এই জিনিসগুলো না বোঝেন, যে অ্যারিথমেটিক মিন কি, জিওমেট্রিক মিন কি, হারমোনিক মিন কি, কোয়াড্রেটিক মিন কি, 4 ধরনের মধ্যক আছে, এই 4 ধরনের মধ্যক সম্পর্কে একেবারে ক্লিয়ার ধারণা থাকতে হবে, কারণ এই অধ্যায়ের বেশিরভাগ কোয়েশ্চেনই আসলে এই 4 ধরনের মধ্যকের উপরেই ডিপেন্ড করে। ঠিক আছে, তো দেখেন গুণোত্তর মধ্যক বা জিওমেট্রিক মিন, এটাকে আমরা জিএম দ্বারা প্রকাশ করি। সো যখনই আমরা জিএম বলবো, আপনাকে বুঝে নিতে হবে এটা জিওমেট্রিক মিন। ঠিক আছে, ওকে। তাহলে দেখেন, যদি এ এবং বি দুইটি বাস্তব সংখ্যা হয়, তাহলে এই দুইটার যে জিওমেট্রিক মিন হবে, জিওমেট্রিক মানে হচ্ছে গাণিতিক, মানে গুণফল থাকবে এখানে। ঠিক আছে, তাহলে দেখেন এটা হবে এরকম, এ বি, দেখেন এই দুইটাকে গুণ করলাম এবং তার পাওয়ার হচ্ছে 1/2। এখন প্রশ্ন হচ্ছে 2 কেন, কারণ এখানে দুইটা বাস্তব সংখ্যা। যদি এ বি সি তিনটা হতো এরকম,
তাহলে হতো এটা 1/3। যদি 4টা হয় তাহলে এটা হবে 1/4। তাহলে যদি এটা n সংখ্যক হয় তাহলে এটা হবে দেখেন 1/n। এইটাকে বলা হয় গাণিতিক মানে গুণোত্তর মধ্যক। অর্থাৎ অর্থাৎ যতগুলো বাস্তব সংখ্যা হবে পাওয়ার হবে 1 বাই তত তত তত। যেমন এখানে 2টা বাস্তব সংখ্যা সো 1/2, 3টা বাস্তব সংখ্যা সো 1/3, 4টা বাস্তব সংখ্যা 1/4। দ্যাট ইজ কল্ড গুণোত্তর মধ্যক। ঠিক আছে, তারপর আসেন অ্যারিথমেটিক মিন বা যোগোত্তর মধ্যক। তো সেম বিষয়, জাস্ট গড়। তো a এবং b দুইটা বাস্তব সংখ্যা হলে a প্লাস b ডিভাইডেড বাই 2। যদি 3টা হয় তাহলে a প্লাস b প্লাস c ডিভাইডেড বাই 3। দেখেন, যদি 3টা বাস্তব সংখ্যা হয় তাহলে হবে a প্লাস b প্লাস c ডিভাইডেড বাই 3। যদি 4টা হয় তাহলে এখানে হবে 4। যদি 5টা হয় তাহলে এখানে হবে 5। তার মানে উপরে যতটা বাস্তব সংখ্যা নিচে হচ্ছে তত। ঠিক আছে, দেখেন n সংখ্যক বাস্তব সংখ্যা হলে নিচে হচ্ছে n, দ্যাট ইজ কল্ড অ্যারিথমেটিক মিন। ঠিক আছে, ওকে। তারপর দেখেন হারমোনিক গড় বা এটাকে ভাজিত মধ্যক বলা হয়ে থাকে। তো জিনিসটা কেমন? জিনিসটা হচ্ছে যে যদি a এবং b দুইটা বাস্তব সংখ্যা হয় তাহলে এটার যে ভাজিত মধ্যক সেটা হবে এরকম, উপরে সবসময় 1, নিচে হচ্ছে 1 বাই যতগুলা বাস্তব সংখ্যা আছে। তো যেহেতু এখানে দুইটা বাস্তব সংখ্যা সো 2, আর 1 বাই প্রথম বাস্তব সংখ্যা, 1 বাই দ্বিতীয় বাস্তব সংখ্যা। যদি n সংখ্যক হয় তাহলে 1/n, 1/a1, 1/a2, 1/an। তারপর এই nটাকে আর গুণ করে আপনি উপরে নিয়ে নিতে পারেন, তাহলে n/1 প্লাস 1, 1/a1 প্লাস 1/a2 প্লাস 1/an। এটাকে বলা হয় ভাজিত গড়। এখন এই সবগুলা গড়ের মধ্যে একটা রিলেশন আছে। ঠিক আছে, এই সবগুলা গড়ের মধ্যে একটা রিলেশন আছে। রিলেশনটা হচ্ছে এরকম যে অ্যারিথমেটিক মিন অবশ্যই গ্রেটার দেন ইকুয়াল জিওমেট্রিক মিন, এবং এই জিওমেট্রিক মিন অবশ্যই গ্রেটার দেন ইকুয়াল হারমোনিক মিন। ঠিক আছে, হারমোনিক মিন। আর এই সবগুলো থেকে বড় হচ্ছে আমাদের কোয়াড্রেটিক মিন। ঠিক আছে, তার মানে সব থেকে যে ছোট সেটা হচ্ছে হারমোনিক মিন, তার থেকে যে বড় সেটা হচ্ছে অ্যারিথমেটিক মিন, তার থেকে বড় হচ্ছে জিওমেট্রিক মিন, সরি কোয়াড্রেটিক মিন হচ্ছে সব থেকে বড়, তারপর হচ্ছে অ্যারিথমেটিক মিন, তারপর জিওমেট্রিক মিন, তারপর হারমোনিক মিন। আপনি চাইলে এটাকে এভাবে লিখতে পারেন, দেখেন হারমোনিক মিন লেস দেন ইকুয়াল জিওমেট্রিক মিন লেস দেন ইকুয়াল অ্যারিথমেটিক মিন লেস দেন ইকুয়াল কোয়াড্রেটিক মিন। এখন অনেক সময় এই জিনিসটা এরকম থাকতে পারে, দেখেন এই ইকুয়াল না দিয়ে শুধু লেস দেন হতে পারে, তাহলে জিওমেট্রিক মিন লেস দেন অ্যারিথমেটিক মিন লেস দেন কোয়াড্রেটিক মিন। এটা হচ্ছে কোয়াড্রেটিক মিন। ঠিক আছে, কোয়াড্রেটিক মিন। তার মানে সব থেকে ছোট হচ্ছে হারমোনিক মিন এবং সব থেকে বড় হচ্ছে কোয়াড্রেটিক মিন। তো এটা হচ্ছে একেবারে বেসিক বিষয়। সো এতটুকু পর্যন্ত আমরা আশা করি ক্লিয়ার। ঠিক আছে, এখন দেখেন মৌলিক যে অসমতাগুলো আছে এগুলোর কিছু কন্ডিশন আছে এবং কিছু শর্ত আছে, এবং একটা মিনের সাথে অর্থাৎ একটা মধ্যকের সাথে অন্য একটা মধ্যকের সম্পর্কটা কিরূপ সেটাও আমরা এখানে ডিটেলস জানবো। তো দেখেন প্রথমত হচ্ছে গাণিতিক গড়, যেটাকে আমরা অ্যারিথমেটিক মিন বলি, আর একটা হচ্ছে জ্যামিতিক গড়, যেটাকে আমরা জিওমেট্রিক মিন বলি, অর্থাৎ গুণোত্তর মধ্যক। গুণোত্তর মধ্যক এবং জ্যামিতিক মধ্যক একই বিষয়। ঠিক আছে, গড় মানে মধ্যক। ঠিক আছে, আচ্ছা তাহলে এই দুইটার মধ্যে একটা রিলেশন আছে, অর্থাৎ অ্যারিথমেটিক মিন এবং জিওমেট্রিক মিনের মধ্যে একটা রিলেশন আছে। কি আছে? একটা রিলেশন আছে। আমরা একটা রিলেশন পড়েছিলাম, মনে আছে? যে অ্যারিথমেটিক মিন অলওয়েজ গ্রেটার দেন ইকুয়াল জিওমেট্রিক মিন, এবং এই জিওমেট্রিক মিন অলওয়েজ গ্রেটার দেন ইকুয়াল হারমোনিক মিন। একটু আবার লিখি, অ্যারিথমেটিক মিন is always greater than equal geometric mean, and geometric mean is always greater than harmonic mean। এবং এই হারমোনিক মিন থেকে বড় হচ্ছে জিওমেট্রিক মিন, এবং জিওমেট্রিক মিন থেকে বড় হচ্ছে অ্যারিথমেটিক মিন, এবং অ্যারিথমেটিক মিন থেকে বড় হচ্ছে কোয়াড্রেটিক মিন। আমরা এগুলো নিয়ে আলোচনা করব একেবারে ডিটেইলস এখন। ঠিক আছে, তাহলে এখানে আমরা আলোচনা করব এই অ্যারিথমেটিক মিন এবং জিওমেট্রিক মিন নিয়ে। তাহলে আমরা কি জানি যে অ্যারিথমেটিক মিন ডেফিনেটলি গ্রেটার দেন ইকুয়াল জিওমেট্রিক মিন। তাহলে দেখেন যদি n সংখ্যক বাস্তব সংখ্যা হয় তাহলে এইটা হচ্ছে তার অ্যারিথমেটিক মিন, এটা হচ্ছে তার জিওমেট্রিক মিন। ঠিক আছে, জিওমেট্রিক মিন। এখন আপনার মনে একটা প্রশ্ন আসতে পারে, বাবা আমরা তো আগে এরকম করলাম যে a b c মানে যে সংখ্যাগুলো থাকবে 1 বাই তত এইরকম ছিল। যদি এটা n সংখ্যক হয় তাহলে হচ্ছে এরকম যে x1 x2 xn, তার মানে হচ্ছে 1/n।
আর পাওয়ার 1/n মানে হচ্ছে এই চিহ্নটা দিতে হবে রুট ওভার, এবং এখানে হচ্ছে তত, এখানে যা থাকবে তত। যদি 3 হয়, দেখেন যদি 3টে সংখ্যা হয়, ফর এক্সাম্পল এবিসি, তাহলে হচ্ছে পাওয়ার 1/3। আর এই পাওয়ার 1/3 কে আমরা লিখতে পারি কিউব রুট এবিসি। যদি 4টা হয়, তাহলে এবিসিডি পাওয়ার হচ্ছে 1/4, এবং এইটাকে আমরা লিখতে পারি এভাবে এবিসিডি। ঠিক আছে, আশা করি ক্লিয়ার। তাহলে এই যে রিলেশন, এটা হচ্ছে অ্যারিথমেটিক মিন এবং জিওমেট্রিক মিনের মধ্যে রিলেশন। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। এখানে গ্রেটার দেন ইকুয়ালও হতে পারে, অথবা শুধু গ্রেটার দেনও হতে পারে। গ্রেটার দেন ইকুয়াল মানে গ্রেটার দেন অথবা ইকুয়াল। ঠিক আছে, একটা ওকে। এখন দেখেন, এখানে এইটার কন্ডিশন আমরা জানলাম। এখন প্রশ্ন হচ্ছে কখন কখন এই দুইটা সমান হবে। দেখেন, এই দুইটা সমান হওয়ার একটা শর্ত আছে। কখন সমান হবে? যখন যখন সকল বাস্তব সংখ্যার সমান হবে। যখন সকল বাস্তব সংখ্যার সমান হবে, এগুলো একটু ক্লিয়ারলি বুঝতে হবে। এখানে যে বাস্তব সংখ্যাগুলো আছে, দেখেন x1 x2 xn, যদি সবগুলো সমান হয়, যদি কি হয়, সবগুলো সমান হয়, সো আমরা ধরে নিলাম সবগুলোর মানে হচ্ছে 1। সবগুলোর মানে কি 1। তাহলে জিনিসটা কি হবে? দেখেন, সবগুলোর মান যদি 1 হয়, তাহলে এটা হবে 1 প্লাস 1 প্লাস 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 1। একটু বুঝি আমরা। ঠিক আছে, আচ্ছা। অথবা আমরা এভাবে ধরলাম যে এই সবগুলোই হচ্ছে x, এই সবগুলোই কি x, তাহলে কি হবে দেখেন, x প্লাস x প্লাস x। এখন প্রশ্ন হচ্ছে এখানে কতটা x আছে? এখানে হচ্ছে n সংখ্যক x আছে, তাই না? n সংখ্যক x আছে। তো এইটার ভেতরে কিন্তু সেম মান থাকবে, এটার ভেতরে কি থাকবে, সেম থাকবে। তখন পাওয়ার যতই থাকে না কেন, এই দুইটা তখন কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। অর্থাৎ আপনি 1 নিয়ে চিন্তা করেন, আপনি একটা নির্দিষ্ট সংখ্যা নেন, তাহলে বিষয়টা একটু ক্লিয়ার বুঝতে পারবেন। মনে করেন আমরা জিনিসটা কিভাবে চিন্তা করি, a প্লাস বি ডিভাইডেড বাই 2 ইজ গ্রেটার দেন ইকুয়াল আপনার রুট ওভার এ বি। এখানে রুট ওভার মানে কিন্তু পাওয়ার হাফ। ঠিক আছে, পাওয়ার হাফ। আচ্ছা, এখন যদি এ এবং বি সমান হয়, ফর এক্সাম্পল এ সমান 2, বি সমানও 2, এ সমানও 2, বি সমানও কি 2, মানে এ এবং বি কি সমান, মানে এ এবং বি সমান, এবং দুইটার মানে হচ্ছে 2। তাহলে 2 প্লাস 2 ডিভাইডেড বাই 2 গ্রেটার দেন ইকুয়াল রুট ওভার 2 গুণ 2। তাহলে দেখেন 2 দুগুণে কত 4, 4কে 2 দ্বারা ভাগ করলে হচ্ছে 2 গ্রেটার দেন ইকুয়াল, এটা হয়ে যাবে 2। তখন আর ইকুয়াল শর্তটা থাকবে না, তখন শুধু এটা হয়ে যাবে 2 ইকুয়াল টু 2। ঠিক আছে, তার মানে এই অ্যারিথমেটিক মিন এবং জিওমেট্রিক মিন তখনই সমান হবে যখন সকল বাস্তব সংখ্যাগুলা সমান হবে, মানে এগুলা একই রকম মান দিবে, একই মান দিবে। একই মান যখন দিবে, তখন এই দুইটা কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। তখন এই অংশ আর এই অংশ কি হয়ে যাবে, সমান হবে। অন্যথায় এই অংশটা, অর্থাৎ অ্যারিথমেটিক মিনটা জিওমেট্রিক মিন থেকে বড় হবে। দ্যাটস ইট। এই কন্ডিশনটা অবশ্যই মনে রাখতে হবে যে অ্যারিথমেটিক মিন এবং জিওমেট্রিক মিন তখনই সমান হবে যখন সবগুলো বাস্তব সংখ্যা সমান হবে। ক্লিয়ার? ওকে। তারপর আসেন, এগুলোর প্রয়োগটা কোথায়? প্রয়োগটা হচ্ছে কোন একটি রাশি, দেখেন কোন একটি রাশি ফাংশনের সর্বনিম্ন মান নির্ণয় করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। অনেক কাজে এটা আসলে ব্যবহার করা হয়, এখানে এগুলো নিয়ে আমরা না আলোচনা করি। তো অসমতার বেসিক বিষয়গুলো জানলাম, এখন অসমতা রিলেটেড প্রশ্নগুলো সলভ করব। তো এখানে আমরা বেশ কিছু থিওরাম জানবো, কশি-সুহার্জের অসমতা, বায়ার-স্ট্রাস অসমতা, তারপর হচ্ছে ওজন গড়ের অসমতা, এবং ওই অসমতাগুলো কি, এবং এই অসমতা থেকে কোন টাইপের কোয়েশ্চেন আসতে পারে, সেই সকল বিষয় এখান থেকে আমরা জানবো। তাহলে দেখেন, কশি-সুহার্জের অসমতা কি? তো কশি-সুহার্জ বলেছেন দুইটা বাস্তব সংখ্যার সিকোয়েন্স, দেখেন এইগুলা কিন্তু বাস্তব সংখ্যা না, এগুলো হচ্ছে বাস্তব সংখ্যার সিকোয়েন্স, অর্থাৎ অনুক্রম। তাহলে এই হচ্ছে আমাদের একটা বাস্তব সংখ্যার সিকোয়েন্স। ঠিক আছে, আর এই হচ্ছে একটা বাস্তব সংখ্যার সিকোয়েন্স। তার মানে এখানে দুইটা বাস্তব সংখ্যার সিকোয়েন্স আছে। যদি হয়, তাহলে আমাদের এই কশি-সুহার্জের অসমতা হচ্ছে a1 b1 প্লাস a2 b2 প্লাস an bn হোল স্কয়ার লেস দেন ইকুয়াল, এই যে এই সিকোয়েন্সের মধ্যে যে বাস্তব সংখ্যাগুলো আছে, দেখেন এই সিকোয়েন্সের মধ্যে যে বাস্তব সংখ্যাগুলো আছে সেগুলোর বর্গের যোগফল ইনটু এই সিকোয়েন্সের মধ্যে যে বাস্তব সংখ্যাগুলো আছে সেইগুলোর বর্গের যোগফল। ঠিক আছে, এবং এই সবগুলো হচ্ছে এইটার লেস দেন ইকুয়াল। ঠিক আছে, এবং এইটি হচ্ছে আমাদের কশি-সুহার্জের অসমতা। এখন এটাকে যদি আমরা সামেশন দিয়ে লিখি, তাহলে দেখেন এই যে সবগুলো যোগ আকারে আছে এবং এখানে n সংখ্যক আছে, আমরা লিখতে পারি i = 1 থেকে n ai bi, আর এই যেখানে হোল স্কয়ার আছে এই জন্য ব্র্যাকেটের বাইরে হোল স্কয়ার দিলাম। তারপর লেস দেন ইকুয়াল, এখানে প্রত্যেকটার উপরে স্কয়ার আছে, সো এখানে দিলাম স্কয়ার। আবার এখানে b প্রত্যেকটার উপরে স্কয়ার আছে,
সো এখানে দিলাম আমরা স্কয়ার। তার মানে এই যে আমরা লাইনটা লিখলাম এইটার একেবারে সংক্ষিপ্ত রূপ হচ্ছে এইটা। ক্লিয়ার? তো এই যে অংশটা এটা হচ্ছে আমাদের কোশি-সুহার্জের অসমতা, এবং কোশি-সুহার্জের অসমতা থেকে অনেক ধরনের এমসিকিউ পরীক্ষাতে আসতে পারে। সো এটা আমরা একটু দেখে নেব। এবং এটাকে যদি আমরা ভেক্টর আকারে লিখি তাহলে জিনিসটা হচ্ছে এরকম যে a ডট b লেস দেন ইকুয়াল মডুলাস অফ a ইনটু মডুলাস অফ b, অর্থাৎ মডুলাস অফ a ডট b লেস দেন ইকুয়াল মডুলাস অফ a ইনটু মডুলাস অফ b, দ্যাট ইজ কল্ড কোশি-সুহার্জ ইনইকুয়ালিটিস। তো এটা থেকে আমরা কি কি আলোচনা করতে পারি? এটা থেকে আসলে ট্রায়াঙ্গেল যে অসমতা আছে সেটা প্রুফ করা যায়। তারপর হচ্ছে লিনিয়ার অ্যালজেব্রা এবং পরিসংখ্যানের ক্ষেত্রে এটা আসলে প্রয়োগ করা যায়। ঠিক আছে, ওকে। এখন আসেন ত্রিভুজ অসমতা। এখানে কিছু বেসিক বিষয় আছে, এগুলো কিন্তু আমাদেরকে জানতে হবে, আদারওয়াইজ অসমতার এমসিকিউ গুলো আমরা সলভ করতে পারবো না। ত্রিভুজ অসমতাটিকে কি দেখেন, যে কোনো ত্রিভুজের দুইটা বাহুর দৈর্ঘ্যের যোগফল, দেখেন দুইটা বাহুর দৈর্ঘ্যের যোগফল তৃতীয় বাহুর দৈর্ঘ্যের চেয়ে সর্বদা বৃহত্তর হবে। একেবারে সিম্পল কনসেপ্ট। আমরা যদি এটাকে প্র্যাকটিক্যালি চিন্তা করি তাহলে মনে করেন এ বি সি একটা ত্রিভুজের তিনটা বাহু, সো আমরা ধরে নিলাম এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। তো এই দুইটার যে যোগফল হবে অবশ্যই সেটা এই বাহু থেকে কি হতে হবে, বড় হতে হবে, কারণ ত্রিভুজের যে কোনো দুইটা বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হয়। এটা ত্রিভুজের সূত্র থেকে আমরা পেয়েছি। আবার ত্রিভুজের যে কোনো দুইটা বাহুর বিয়োগফল তৃতীয় বাহু অপেক্ষা ক্ষুদ্রতর হয়। এই দুইটা সূত্র কিন্তু আমরা একেবারে ক্লাস 9-10 থেকে পড়ে এসেছি, তারও আগ থেকে আমরা এটাকে পড়ে এসেছি, তাই না? আচ্ছা, তাহলে দেখেন যদি এ এবং বি দুইটা বাস্তব সংখ্যা হয় তাহলে এটা যদি আমরা যোগেরটা করি তাহলে হচ্ছে মডুলাস অফ a প্লাস b লেস দেন ইকুয়াল মডুলাস অফ a প্লাস মডুলাস অফ b যোগের ক্ষেত্রে। আর গুণের ক্ষেত্রে কি ছিল, মডুলাস অফ a ডট b লেস দেন ইকুয়াল মডুলাস অফ a লেস দেন ইকুয়াল মডুলাস অফ b। আচ্ছা, এবং এটার প্রয়োগটা কোথায়, দূরত্বের সংজ্ঞা, মেট্রিক স্পেস নিয়ে আমরা আলোচনা করতে পারি বা ব্যাখ্যা করতে পারি। তারপর হচ্ছে কমপ্লেক্স অ্যানালাইসিস, টপোলজি, এইগুলোতে আসলে এইগুলো ব্যবহার করা হয়, অর্থাৎ এই ইনইকুয়ালিটিস গুলো ব্যবহার করা হয়। তারপরে হচ্ছে হারমোনিক গড়, অর্থাৎ হারমোনিক মিন এবং জিওমেট্রিক মিন, এই দুইটার মধ্যে আসলে একটা রিলেশন আছে। মনে আছে আমরা কি লিখেছিলাম, আমরা এরকম লিখেছিলাম যে অ্যারিথমেটিক মিন ইজ গ্রেটার দেন ইকুয়াল জিওমেট্রিক মিন এন্ড জিওমেট্রিক মিন ইজ গ্রেটার দেন ইকুয়াল হারমোনিক মিন, এবং এই অ্যারিথমেটিক মিন অবশ্যই গ্রেটার দেন ইকুয়াল কোয়াড্রেটিক মিন। এটা কিন্তু আমরা লিখেছিলাম, মনে আছে তো আপনার? আচ্ছা, তার মানে এখন আমরা দেখাবো এই হারমোনিক মিন এবং জিওমেট্রিক মিন, অর্থাৎ এই অংশের মধ্যে সম্পর্কটা। ঠিক আছে, সো এটাকে আমরা যদি উল্টিয়ে লিখি, এই অংশটা বড় এই অংশটা ছোট, সো এটাকে আমরা এভাবে লিখতে পারি যে হারমোনিক মিন লেস দেন ইকুয়াল জিওমেট্রিক মিন। আমরা কি লিখতে পারি? হ্যাঁ, অবশ্যই আমরা পারি। এই জিনিসটাই হচ্ছে হারমোনিক মিন এবং জিওমেট্রিক মিনের মধ্যে সম্পর্ক। ঠিক আছে, ওকে। তো এইটা হচ্ছে n সংখ্যক বাস্তব সংখ্যার ক্ষেত্রে হারমোনিক মিন, আর এটা হচ্ছে n সংখ্যক বাস্তব সংখ্যার ক্ষেত্রে জিওমেট্রিক মিন। একটু আগে আমরা পড়ে এসেছি। তাহলে এই হচ্ছে চারটার মধ্যে সম্পর্ক, যেটা আমরা একটু আগেও দেখেছি। তারপরে দেখেন পরম অসমতা। যে অসমতা চলকের যে কোনো মানের জন্য সত্য হয় সেটাকে পরম অসমতা বলা হয়। ফর এক্সাম্পল আমরা লিখলাম a স্কয়ার গ্রেটার দেন 0। এখন a এর মান আপনি যাই নেন না কেন, আচ্ছা আমরা যদি গ্রেটার দেন ইকুয়াল 0 দিই, আমরা দিলাম কি a স্কয়ার গ্রেটার দেন ইকুয়াল 0। এখন আপনি এখানে a এর মান যাই নেন না কেন সেইটার বর্গ অবশ্যই 0 থেকে কি হবে, বড় হবে। দেখেন আমরা যদি a সমান 2 নেই তাহলে 2 স্কয়ার অর্থাৎ 4 হুইচ ইজ গ্রেটার দেন 0। আচ্ছা, যদি আমরা -2 নেই তাহলে দেখেন -2 হোল স্কয়ার অর্থাৎ 4, এটা অবশ্যই 0 থেকে বড়। তার মানে পরম অসমতা বা অ্যাবসলিউট ইনইকুয়ালিটিস হচ্ছে এমন একটা অসমতা যা যে কোনো বাস্তব সংখ্যার জন্য সত্য হয়, যে কোনো বাস্তব সংখ্যা। ঠিক আছে, ওকে। তো এইটা বুঝলাম। তারপর আসেন শর্ত সাপেক্ষে অসমতা বা কন্ডিশনাল ইনইকুয়ালিটিস। তো এটা কেমন দেখেন, মনে করেন 2x গ্রেটার দেন 1, তো এটা একটা অসমতা। সো এটাকে আমরা কি লিখতে পারি দেখেন, x গ্রেটার দেন হাফ। তার মানে এখানে এই অসমতা ক্ষেত্রে x এর মান হাফ থেকে বড় হতে হবে। কি হতে হবে, বড় হতে হবে। অথবা আমরা যদি এভাবে চিন্তা করি 3x - 1 লেস দেন ইকুয়াল 5,
তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 3x < 6 বা x < 2। তার মানে এখানে x এর মান 2 অথবা 2 থেকে ছোট, 2 অথবা 2 থেকে ছোট, 2টাও কিন্তু এখানে এক্সিস্ট করে, ঠিক আছে। তার মানে হচ্ছে এইখানে মানটা পরম নয়, এটা x এর মানের উপরে ডিপেন্ড করে। সো এটা অ্যাবসলিউট ইনইকুয়ালিটিস নয়, সো এটাকে আমরা কি বলতে পারি, কন্ডিশনাল ইনইকুয়ালিটিস। একেবারে সিম্পল বিষয় এটা। আচ্ছা, তারপর দেখেন চলকের সংখ্যার ভিত্তিতে প্রকারভেদ। তো চলকের উপর ভিত্তি করে আমরা এভাবে অসমতাকে এক্সপ্লেইন করতে পারি। তারপর হচ্ছে দুই চলক বিশিষ্ট অসমতা হতে পারে, দেখেন এক্স ওয়াই দুই চলক, এখানে হচ্ছে এক চলক, বা এভাবে আমরা এক্সপ্লেইন করতে পারি। বহু চলক হতে পারে, হোয়াটএভার, যাই হোক, এগুলা সিম্পল বিষয়। তারপর হচ্ছে ঘাতের ভিত্তিতে অসমতা হতে পারে, যেমন রৈখিক অসমতা হতে পারে। যে অসমতায় চলকগুলোর ঘাত এক, চলকের ঘাত এক হলে সেটা হচ্ছে রৈখিক। 1 যদি না হয়, 2 3 4 5 বা এরকম কিছু হয়, 1 ব্যতীত অন্য কিছু, তাহলে তাকে বলা হয় নন লিনিয়ার ইকুয়েশন। তাহলে দেখেন এইটা হচ্ছে, দেখেন এখানে চলকের ঘাত 1, এখানে চলকের ঘাত 1, সো এগুলোকে বলা হয় লিনিয়ার, ঠিক আছে, লিনিয়ার ইনইকুয়ালিটিস, ঠিক আছে। ওকে, এখানে দেখেন চলকের ঘাত হচ্ছে 2, সো এটা হচ্ছে দ্বিঘাত অসমতা, কোয়াড্রেটিক ইনইকুয়ালিটিস, ঠিক আছে। আর বহুপদী অসমতা হচ্ছে এখানে কি হবে, বহুপদ হবে, তখন সেটাকে আমরা বলতে পারি বহুপদী অসমতা। আর ঘাত 2 বা 2 এর মানে 2 এর বেশি হবে, ঠিক আছে। তারপর আসেন মূলদ অসমতা। তো দেখেন এইটা হচ্ছে পি, এইটা হচ্ছে কিউ, মানে আমরা তুলনা করলাম আর কি, পি বাই কিউ। আমরা জানি যে পি বাই কিউ, যেখানে কিউ নট ইকুয়াল 0, এই আকারের সমীকরণকে মূলদ, মানে এই আকারের মানকে মূলদ সংখ্যা বলা হয়, মানে এই আকারের সংখ্যাকে মূলদ সংখ্যা বলা হয়। সো এইটার সাথে যদি আমরা একটা অসমতা নিয়ে নেই, ফর এক্সাম্পল < 0 বা হোয়াটএভার আমরা যাই নেই না কেন, তখন এটা হচ্ছে একটা মূলদ অসমতা, ঠিক আছে। আচ্ছা, তারপর আসেন অমূলদ অসমতা। সো দেখেন এই যে রুট ওভার সামথিং, রুট ওভার x - 3 গ্রেটার দেন 2, তো এটা হচ্ছে একটা অমূলদ অসমতা। আচ্ছা, তারপর হচ্ছে চরম মান অসমতা, অর্থাৎ অ্যাবসলিউট ভ্যালু ইনইকুয়ালিটিস। তো এখানে কি থাকবে, একটা চরম মান মানে পরম মান থাকবে। তাহলে দেখেন মনে করেন মডুলাস অফ x - 9 লেস দেন ইকুয়াল টু, সো এটা হচ্ছে একটা অ্যাবসলিউট ভ্যালু ইনইকুয়ালিটিস, এবং ওইগুলো থেকে x এর ভ্যালু ফাইন্ড আউট করা যায়, এগুলো আমরা এমসিকিউতে আলোচনা করব। সো আমরা সার্বিক বিষয়টা বুঝলাম, এখন আমরা একটু দেখি এখানে কি কি আছে, সো দেখতে পাচ্ছি অ্যারিথমেটিক মিন, আমরা একটু দেখি অ্যারিথমেটিক মিন, জিওমেট্রিক মিন, হারমোনিক মিন, এগুলোর ক্ষেত্র মানে এগুলোর ব্যবহারটা কোথায়, গাণিতিক বিশ্লেষণে, এবং এইগুলোর ধারণাটাকে গড় মানের মধ্যে সম্পর্ক স্থাপন করা যায় এইগুলা দ্বারা। এবং এগুলোর সম্পর্কটা কি রূপ, এগুলোর সম্পর্ক হচ্ছে যে অ্যারিথমেটিক মিন, দেখেন arithmetic mean is greater than equal, geometric mean is greater than equal, harmonic mean। কোশি-শুয়ার্জের অসমতা, এইটা থেকে আমরা ডট প্রোডাক্ট এবং ভেক্টরের দৈর্ঘ্য সম্পর্কে ধারণা পাই, এবং এটা আসলে লিনিয়ার অ্যালজেব্রা এবং ভেক্টরে ব্যবহার করা হয়। ট্রায়াঙ্গেল অসমতা দ্বারা আমরা দূরত্বের বৈশিষ্ট্য নির্ণয় করতে পারি, যে দেখেন খুব সুন্দর একটা বৈশিষ্ট্য, এটা নির্ণয় করতে পারে। টপোলজি এবং ম্যাট্রিক্স স্পেসে এটার ব্যবহার রয়েছে। তারপর হচ্ছে শেনজেনের অসমতা, শেনজেন নিয়ে আসলে খুব বেশি একটা পড়িনি, কারণ এটা সিলেবাস বহির্ভূত, তারপরে একটু বলে দিচ্ছি। এইটা আসলে উত্তল ফাংশন ক্ষেত্রে বের করা হয়, ঠিক আছে, কনভেক্স ফাংশন বা ফাংশনের মানের সাথে গড়ের যে সম্পর্ক, ফাংশনের মানের সাথে গড়ের সম্পর্ক বের করতে এই শেনজেনের অসমতা বের করা হয়। তারপর হচ্ছে শেবিসেফসের অসমতা, এটা আসলে পরিসংখ্যান এবং সম্ভাব্যতার মধ্যে এটা ব্যবহার করা হয়, এবং এটা থেকে আমরা গড় থেকে মানের যে দূরত্বের সীমা সেটা নির্ণয় করতে পারি। তো এগুলা হচ্ছে একেবারে রুট লেভেলের বেসিক বিষয়, এইগুলো না জানলে আপনি অসমতার কিছুই পারবেন না।